হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উপম দ্য ইউনিকর্ন। আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেলে অনেক কিছু দেখার আছে। প্রথমে আমরা যাব ব্যান্ডেল চার্চ, তারপর যাব হুগলি ইমামবাড়া। ওখান থেকে ব্যান্ডেলে একটা গ্রাম আছে দেবানন্দপুর বলে, সেই গ্রামে শরৎচন্দ্রের পৈতৃক বাসস্থান আছে, সেইটা আমরা দেখব। আর আছে লাইরি বাবার আশ্রম। এছাড়াও আমরা যাব বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দিরে। তো প্রথমেই বলে রাখি, হংসেশ্বরী মন্দিরের টাইমিংটা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর এদিকে ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রমের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 12টা, আর বিকেল 4টে থেকে 6টা। তো এই কারণে প্রথমে আমরা বাঁশবেড়িয়ায় চলে যাব হংসেশ্বরী মন্দির দেখতে। তারপর হংসেশ্বরী মন্দির দেখার পর আমরা ব্যান্ডেলে যাব, গিয়ে ব্যান্ডেল চার্চ দেখব। আর তারপর আর যা যা স্থানগুলো বললাম সেইগুলো এক্সপ্লোর করব, সেটা ওখানে গিয়ে ডিসাইড করব। তো লেটস স্টার্ট দ্য জার্নি, সঙ্গে থাকো। আজকের ভ্রমণ আমরা শুরু করলাম বাঁশবেড়িয়ায় অবস্থিত হংসেশ্বরী মন্দির দিয়ে। 1799 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এই মন্দিরটির নির্মাণ শুরু করেন, কিন্তু মন্দির নির্মাণকালে রাজা মারা যান। তার স্ত্রী রানী শঙ্করী দেবী 1814 সালে এই মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। মন্দিরটির গঠনশৈলী সত্যিই অপূর্ব। মন্দিরটি ইট ও পাথর দিয়ে তৈরি। এই পাথর আনা হয়েছিল সুদূর চুনার থেকে। মন্দিরটি 5 তলা বিশিষ্ট, এর উচ্চতা 70 ফুট। মন্দিরে মোট 13টি চূড়া আছে। চূড়াগুলি মোচাকৃতি পদ্ম কোরকের আদলে তৈরি। হংসেশ্বরী মন্দিরের পাশেই আছে অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটি রামেশ্বর রায় 1679 সালে নির্মাণ করেন। চারচালা কাঠামোর উপর একরত্ন বিশিষ্ট এই মন্দিরটির শিখরের চূড়াটি অষ্টকোণাকৃতির। মন্দিরের গর্ভগৃহে রয়েছে পাথরের বাসুদেব মূর্তি। বাম কোণে নারায়ণ এবং ডান কোণে লক্ষ্মী মন্দিরের গায়ে রয়েছে সুন্দর টেরাকোটার কাজ। এই মন্দিরে ফটো এবং ভিডিও তোলা নিষেধ বলে দূর থেকেই ভিডিও করলাম। এরপর আমরা যাব এখান থেকে 4 কিলোমিটার দূরে ব্যান্ডেলে। পৌঁছে গেলাম ঐতিহাসিক ব্যান্ডেল চার্চে। বাঁশবেড়িয়া থেকে আধ ঘন্টা লাগলো এখানে পৌঁছাতে। ভিডিওর শুরুতে একটা কথা বলা হয়নি, আমরা এই ট্রিপটা বাইকে করছি, তাই আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুব বেশি সময় লাগছে না। তবে নর্মালি ট্রেনে করে ব্যান্ডেলে এসে স্টেশন থেকে দরদাম করে একটা টোটো বুক করে অনায়াসেই সবকটি জায়গা ঘোরা যাবে। তবে যেহেতু এই ট্যুরের বেশ কিছু দর্শনীয় স্থানের দর্শনের নির্দিষ্ট সময় আছে, সেহেতু আমি যেভাবে ট্যুর প্ল্যানটা সাজিয়েছি সেইভাবে যদি ঘোরা যায় তাহলে সবকটি গন্তব্য দর্শন করা যাবে, কোনো কিছু মিস হবে না। এবার বলবো এই ব্যান্ডেল চার্চ সম্বন্ধে কিছু কথা। এই ব্যান্ডেল চার্চের সাথে অনেক ইতিহাস জুড়ে আছে। এই ব্যান্ডেল চার্চ হলো বাংলার বুকে গড়ে ওঠা প্রথম চার্চ। পর্তুগিজরা 1535 সালে বাংলায় এসে বাণিজ্য শুরু করে এবং 1575 সালে সম্রাট আকবরের কাছ থেকে হুগলিতে বসতি স্থাপনের অনুমতি পায়। এরপর পর্তুগিজরা ধর্মীয় শিক্ষার প্রসারের উদ্দেশ্যে 1599 সালে একটি গির্জা নির্মাণ করে। সময়ের সাথে সাথে পর্তুগিজরা অত্যন্ত নিষ্ঠুর হয়ে ওঠে এবং 16 শতকের শেষের দিকে সাধারণ মানুষের উপর অত্যাচার শুরু করে। এতে তৎকালীন মুঘল সম্রাট শাহজাহান ক্রুদ্ধ হন এবং পর্তুগিজদের উপর আক্রমণ করেন। যুদ্ধে পর্তুগিজরা পরাজিত হয়। এরপর ফাদার জোয়ান দা ক্রুজকে উন্মত্ত হাতির পায়ের তলায় পিষে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। সেই মতো ফাদারকে উন্মত্ত হাতির সামনে ফেলা হলে হাতিটি ফাদারকে মারার পরিবর্তে সুঁড় দিয়ে ফাদারকে তার পিঠে তুলে নেয়। এই আশ্চর্য ঘটনা দেখে সম্রাট শাহজাহান সেই ফাদার সহ পর্তুগিজদের ক্ষমা করে দেন এবং 311 একর জমি সহ গির্জাটি পুনর্নির্মাণের নির্দেশ দেন। শাহজাহানের নির্দেশ অনুযায়ী পর্তুগিজরা পুনরায় হুগলিতে বসবাস স্থাপন করে ও গির্জা নির্মাণ করে। এই চার্চের নাম ব্যান্ডেল হওয়ার পিছনে একটি ইতিহাস আছে। ব্যান্ডেল শব্দের অর্থ হলো জাহাজের মাস্তুল। এক পর্তুগিজ নাবিক সমুদ্রে জাহাজ নিয়ে চলার সময় প্রচণ্ড ঝড়ঝঞ্ঝার সম্মুখীন হয়। সেই নাবিক তখন স্থির করেন এই বিপদের সময় তিনি সমুদ্রের তীরে প্রথম যে চার্চটি দেখতে পাবেন সেখানেই তিনি তার জাহাজের মাস্তুল দান করে দেবেন। তো সেই নাবিক এই চার্চের কাছেই অবতরণ করেন এবং জাহাজের মাস্তুলটি চার্চে দান করেন। সেই থেকে এই চার্চের নাম হলো ব্যান্ডেল চার্চ। এবার আমরা প্রবেশ করলাম ব্যান্ডেল চার্চে। প্রবেশদ্বারের আগে রয়েছে বেশ কিছুটা ফাঁকা জায়গা। এই অংশে রয়েছে যীশুখ্রিস্ট এবং মাদার মেরির মূর্তি সহ আরও বেশ কিছু সুন্দর মূর্তি। মূর্তিগুলোর চারপাশটা ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো।
এই জায়গায় সবাই ছবি এবং সেলফি তুলছে। আমরাও এখানে বেশ কিছু ছবি তুললাম। এই জায়গাটি থেকে আরও কিছুটা সামনের দিকে রয়েছে বিস্তীর্ণ হুগলি নদী। জায়গাটি সত্যিই সুন্দর। এবার আমরা চার্চের প্রবেশদ্বার দিয়ে ব্যান্ডেল চার্চের ভিতরে প্রবেশ করব। ওই দেখা যাচ্ছে চার্চের প্রবেশদ্বার। তো চলো যাওয়া যাক ব্যান্ডেল চার্চের ভিতরে। চার্চটি মার্বেল এবং গ্রানাইট দিয়ে নির্মিত। চার্চের শান্ত ও নিরিবিলি পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম। খ্রিস্টের জীবনকে চার্চের ভিতরে সুন্দর চিত্রকলার মাধ্যমে চিত্রিত করা আছে। এগুলো একে একে আমরা সব দেখব। ওই দেখা যাচ্ছে চার্চের ছাদ। চার্চের ছাদে শান্তিপূর্ণ পরিবেশে সবাই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে। ছাদ থেকে চার্চের পারিপার্শ্বিক দৃশ্য দারুণ উপভোগ্য। তবে ছাদের ওই অংশের ছবি বা ভিডিও করা নিষেধ, তাই আমি এই সুন্দর জায়গাটির ভিডিও করতে পারলাম না। চার্চের প্রার্থনা গৃহটিও অসাধারণ। একদম শান্ত নিরিবিলি এই প্রার্থনা গৃহে প্রবেশ করলেই মনে এক অদ্ভুত মানসিক প্রশান্তি আসে। কিন্তু প্রার্থনা গৃহেরও ছবি বা ভিডিও করা নিষেধ, সেই কারণে আমি প্রার্থনা গৃহেরও ছবি বা ভিডিও করতে পারলাম না। এবার আমরা চলে এলাম ব্যান্ডেল চার্চ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত ইমামবাড়াতে। এই ইমামবাড়াতে প্রবেশের জন্য টিকিট লাগে। টিকিট মূল্য 10 টাকা। ইমামবাড়ার প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি ইমামবাড়ার ইতিহাস সম্বন্ধে লেখা রয়েছে। 1840 সালে সৈয়দ কেরামত আলী হুগলি ইমামবাড়া তৈরি করেন। হাজী মোহাম্মদ মহসিনের স্মৃতিতে এই ইমামবাড়া তৈরি হয়েছিল। এই ইমামবাড়ার স্থাপত্য এবং ভাস্কর্য সত্যিই অপূর্ব। এছাড়াও ইমামবাড়ার অন্যতম আকর্ষণ হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ঘড়ি। ইমামবাড়ার প্রবেশদ্বারের উপর এই যে চূড়া রয়েছে, এই চূড়ার মাঝ বরাবর রয়েছে ঘড়িটি। চূড়াটির উচ্চতা হলো 150 ফুট। এই চূড়ায় ওঠার জন্য দুদিকে রয়েছে দুটি সিঁড়ি। একটি সিঁড়ি পুরুষের ওঠার জন্য এবং আরেকটি সিঁড়ি মহিলাদের ওঠার জন্য। সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছি ঐতিহাসিক ঘড়িটির ঘন্টার একেবারে সামনে। আগেই বলেছিলাম এটি হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ঘড়ি। এখন বলবো এই ঘড়িটি সম্বন্ধে কিছু কথা। মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে এই ঘড়িটি কিনেছিলেন। ঘড়িটিতে সপ্তাহে 1 দিন করে দম দিতে হয়। দম দেওয়ার জন্য ব্যবহৃত চাবির ওজন 20 কিলোগ্রাম। দম দেওয়ার জন্য কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন হয়। ঘড়িটিতে 3টি কয়েক কুইন্টাল ওজনের পৃথক আকারের ঘণ্টা আছে, যেগুলির ওজন হলো 80 মণ, 40 মণ এবং 30 মণ।
3টি ঘন্টার মধ্যে মাঝারি ও ছোট ঘন্টাটি 15 মিনিট অন্তর সময় জানান দেয় এবং বড় ঘন্টাটি প্রতি 1 ঘন্টা অন্তর বাজে। ঘড়িটির যন্ত্রপাতি ও ঘন্টা আছে নিচের তলায়। সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের জন্য 1841 সাল থেকে একইভাবে ভেসে চলেছে এই ঘড়িটি। এখন আমরা চলে এসেছি ইমামবাড়ার একেবারে পিছনের দিকের অংশে। এখানে রয়েছে একটি সূর্য ঘড়ি। সূর্যের ছায়া দেখেই সময়ের হিসাব করা যায় বলে এর নাম সূর্য ঘড়ি। আমরা দেখতে পাচ্ছি যে পাথরের ফলকের উপর একটি কালো রঙের লম্বা মতো অংশ রয়েছে এবং তার চারিদিকে সময়ের হিসাব করার জন্য রোমান হরফে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা লেখা রয়েছে। সূর্যের আলো এই লম্বা কালো অংশের উপর পড়ে ছায়া সৃষ্টি হয় এবং ছায়াটি রোমান হরফে লেখা যে সংখ্যার ওপর পড়ে সেটি দেখে সময় নির্ধারণ করা হয়। এটি হচ্ছে ইমামবাড়ার শেষ অংশ। সামনে দেখা যাচ্ছে হুগলি নদী। এখান থেকে নৌকা করে ব্যান্ডেল চার্চে যাওয়া যায় বা ব্যান্ডেল চার্চ থেকে এখানেও আসা যায়। এবার আমরা পৌঁছে গেলাম ইমামবাড়া থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত দেবানন্দপুর গ্রামে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটা হিসাবেই পরিচিত এই গ্রামটি। তার বহু কালজয়ী লেখাতেও এই গ্রামের কথা উঠে এসেছে। এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহ। ঘরগুলো যদিও তালাবন্ধ। চলো ঘুরে দেখা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসগৃহের কাছেই রয়েছে এই শরৎস্মৃতি মন্দির। এর ভিতরে আছে দুর্দান্ত একটি সংগ্রহশালা। এখানে কথাশিল্পীর ব্যবহৃত আরামকেদারা ছড়ি থেকে শুরু করে রয়েছে তার হাতে লেখা দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠি ও দুষ্প্রাপ্য ছবি। এছাড়াও শরৎচন্দ্রের জন্ম, শৈশব, যৌবন এবং বার্ধক্যের বিভিন্ন পর্যায়ে মাটির মডেলের আকারে কাঁচের বাক্সে সংরক্ষিত আছে। এই শরৎস্মৃতি মন্দির বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। তাহলে চলো দেখা যাক এই শরৎস্মৃতি মন্দির। চলে এসেছি আমাদের আজকের ট্রিপের শেষ গন্তব্য সর্বধর্ম সমন্বয়ের আদর্শ লাহিড়ী বাবার আশ্রমে। দেবানন্দপুর থেকে দূরত্ব 4 কিলোমিটার। যোগীরাজ শ্যামচরণ লাহিড়ীর দর্শনে এই আশ্রমটি নির্মিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত। আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও
অসংখ্য মন্দির রয়েছে। আশ্রমটি বিশাল জায়গা জুড়ে অবস্থিত। আশ্রমে রয়েছে ফুলের বাগান, চিলড্রেন্স পার্ক। এছাড়াও আশ্রমে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগিও পালন করা হয়। প্রথমে আমরা আশ্রমের মূল মন্দিরটি দর্শন করে নিয়ে একে একে সব দেখব। এটিই হচ্ছে আশ্রমের মূল মন্দির। তবে মূল মন্দিরের ফটো বা ভিডিও তোলা নিষেধ, তাই আমরা ভিডিও করতে পারবো না। মন্দিরটির স্থাপত্য ও নান্দনিক সৌন্দর্য অসাধারণ। মন্দিরের প্রবেশদ্বারে দুর্দান্ত একটি গোপুরম রয়েছে। তাকে পাশে রেখে জলের ওপর নির্মিত দীর্ঘ অলিন্দ পার হয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরে বেশ কিছু দেবদেবীর মূর্তি সহ যোগীরাজ শ্যামচরণ লাহিড়ির মূর্তি রয়েছে। এই আশ্রম দর্শনের সময় হলো সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা। এখানে চাইলে ভোগ প্রসাদ গ্রহণ করা যায়। ভোগ গ্রহণের সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 1টা। প্রথমেই বলেছিলাম যে লাহিড়ী বাবা ছিলেন সর্বধর্মে বিশ্বাসী, তাই এই আশ্রমে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের উপাসনাস্থল। এর পাশাপাশি রয়েছে যীশুখ্রিস্ট এবং মাদার মেরির মূর্তি। তো সব মিলিয়ে এই লাহিড়ী বাবার আশ্রম আমরা বেশ উপভোগ করলাম। আশ্রমের অপূর্ব মূল মন্দির, সুবিশাল বাগান, হাঁস মুরগি সহ আশ্রমের পরিবেশ দেখে সত্যিই মন জুড়িয়ে গেল। তো অসাধারণ কাটলো আজকের এই দিনটা। অতএব খুব কম খরচেই দারুণ একটি ট্রিপের খোঁজ দিলাম আজকের এই ব্লগে। শুধু একটু সকাল সকাল ব্যান্ডেলে পৌঁছাতে হবে আর দরদাম করে একটা টোটো বুক করে নিতে হবে। ব্যাস, তাহলেই সারাটা দিন কিভাবে যে কেটে যাবে তা বোঝাই যাবে না। আজকের এই ব্লগ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। বাই বাই।